ইসরায়েলের এক একটা যুবক, এক একটা কিশোর, তাদের জীবনের লক্ষ্য কি জানেন? জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনি হলেও হত্যা করব। ওদের ওখানে সবাইকে মিনিমাম 1 থেকে 2 বছর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক যুবককে। এগুলো আপনারা জানেন? সবার সিভিলাইজ, মানে আমরা যেটা বলি সিভিলিয়ান, আর একটা থাকে মিলিটারি উইংস। উত্তর কোরিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া, এই কান্ট্রিগুলোতে দেখা যায় সিভিলিয়ানসদেরকে কমপক্ষে 6 মাস বা 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আমাদের মতো মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো নাই এখন আর। আপনার জীবনের উদ্দেশ্য না থাকতে পারে, একটা ইসরায়েলের ছেলের উদ্দেশ্য হচ্ছে সে কমপক্ষে 1 ইঞ্চি জায়গা চায়, যেটা সে ফিলিস্তিনিকে হটিয়ে ওখানে দখল করবে। তার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে সে ওই জায়নিস্ট স্টেট অফ ইসরায়েল গঠনে একটা ভূমিকা রাখতে পারে, অন্তত একটা ফিলিস্তিনিকে মারতে পারে। ওদের সাক্ষাৎকারগুলো দেখেন অনলাইনে বসে বসে। একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানরা ছাড়বে না। আপনি দেখে নিন, একটা মুসলিম কান্ট্রিকেও ইহুদি খ্রিস্টানদের এই যে শক্তি, জায়নিস্ট মুভমেন্ট, এরা ছাড়বে না, বাদ দিবে না। মনে করছেন যে আজকে তো আমার কাছে কিছু নাই, আসে নাই, আমি তো ভালো আছি, এই ভালো আপনি বেশি দিন থাকতে পারবেন না। সবসময় তারা সামরিক আগ্রাসন চালাবে জরুরি না, মাঝে মাঝে অর্থনৈতিক আগ্রাসনও চালাতে পারে, বাণিজ্যিক অস্ত্র প্রয়োগ করতে পারে, স্যাংশন দিতে পারে, ভিসা নীতি বাতিল করতে পারে, অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে মাথা ঢুকাতে পারে, মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে, ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুদভিত্তিক অর্থনীতি চালু করতে পারে, ওদের এনজিওগুলো গ্রামে গঞ্জে ছড়াই দিতে পারে, ওদের কাদিয়ানি মুভমেন্ট ছড়াই দিতে পারে, ওদের এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা মুসলিম কান্ট্রির মধ্যে ছড়াই দিতে পারে। ওরা শুধু যে সামরিকভাবেই হস্তক্ষেপ করবে জরুরি না। কখন সামরিকভাবে হস্তক্ষেপ করে তারা? যখন দেখে যে একটা জাতির সাথে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না, তখন গিয়ে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়, পরে গিয়ে বলে আমরা এখানে গণতন্ত্র কায়েম করতে আসছি। আমরা যখন ছোটোখাটো ইস্যু নিয়ে কথা চালাচালি করি, কাদা ছোড়াছড়ি করি, অনলাইন গরম করে রাখি, ওই সময়ও গাজায় বোমা পড়ে, ওই সময়ও আমাদের কিছু বোনকে তুলে নিয়ে যাওয়া হয়, ধর্ষণ করা হয়, আমাদের মাদের কোল খালি হয়, ভাইদেরকে কারাগারে নেওয়া হয়, একটা হাসপাতালে বোম ফেলা হয়। 7 অক্টোবর থেকে এখন কত তারিখ? আজকে 20 ডিসেম্বর। এই 1-1.5 মাসের মধ্যে শহীদের সংখ্যা এখন 19,600 জন। 19,000। আমাদের ফিলিংস হবে না, বিকজ তার মধ্যে আমার সন্তান নাই, তার মধ্যে আমার ছেলে ওসমান নাই, ওমার নাই, আমার মেয়ে মারিয়াম নাই, আমার মেয়ে আয়েশা নাই। এই জন্য আমি বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না, বিকজ তার মধ্যে আপনার ভাই নাই, তার মধ্যে আপনার সন্তানও নাই, আপনার মাও নাই, আপনার বোনও নাই। বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না, পাকিস্তানের মানুষ বুঝতে পারবে না, সিরিয়ার মানুষ বুঝতে পারবে না, আরব রাষ্ট্রের মানুষরা বুঝতে পারবে না, কারণ আমাদের কেউ সেখানে মারা যায় নাই, শহীদ হয় নাই। মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মতবাদগুলা, তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে জাতীয়তাবাদ। কি বাদ? তুমি চাইনিজ, উইঘুর, আমি বাংলাদেশি, তুমি প্যালেস্টাইনি, আমি বাংলাদেশি, তুমি সিরিয়ান, আমি বাংলাদেশি, তুমি ইয়েমেনের মানুষ, আমি বাংলাদেশের, তুমি সাউথ, আমি বাংলাদেশ, তুমি পাকিস্তান, আমি বাংলাদেশ, তুমি আফগান, আমি বাংলাদেশ। এই যে একটা ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এটা আমাদের অন্তরটাকে কেটে পিস পিস করে ফেলে গেছে। তবে সূরা হুজুরাতে আল্লাহ পাক বলেছেন এই পরিচয়টা খারাপ না, গোত্রগত পরিচয়টা খারাপ না। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, মানে এভাবে আমি ভাগ করে দিয়েছি কবিলায়, জাতিতে তোমাদেরকে, হে মানব জাতি,
যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। পরিচয়, জাতিগত পরিচয় খারাপ না। কখন খারাপ? যখন আমরা বৃহত্তর মুসলিম উম্মাহকে পিস পিস করে কেটে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করে দিলাম। এগুলোকে বলে অনিকেত প্রান্তর। কি বলে? এই শব্দটাকে শোনেন না? অনিকেত প্রান্তর, এগুলোকে বলে অনিকেত প্রান্তর, কাঁটাতারের বেড়া। মানে আপনাকে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়ে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে। ব্যবচ্ছেদ বোঝেন? জীববিজ্ঞানে যারা পড়েন ব্যবচ্ছেদ করেন নাই? মেডিকেল সায়েন্সে যারা পড়েন, হ্যাঁ, একদম শুধু বিভক্ত না, পিস পিস করে কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করে ফেলাকে বলা হয় ব্যবচ্ছেদ। মেডিকেল সায়েন্সে তো আপনারা করেছেন, ইন্টারমিডিয়েট লেভেলেও তো করেছে ব্যবচ্ছেদ। ব্যাঙের ব্যবচ্ছেদ, তারপরে আরো কত প্রাণীর ব্যবচ্ছেদ করেছিলাম না আমরা। এখন মুসলিম উম্মাহকে এইভাবে পিস পিস করে ব্যবচ্ছেদ করা হয়েছে। অন্যতম একটা মতবাদ ন্যাশনালিজম। এই জন্য আমরা বুঝতে পারবো না যে ওইখানে ভাইরা কি কষ্টে আছে। আমরা বুঝতে পারবো না যে ওখানকার বোনদের কি অবস্থা, তাদের খাবারের কি সংকট, পানির কি সমস্যা, ইন্টারনেট নাই, যে কোনো সময় বোম এসে পড়তে পারে, এই আতঙ্কে তারা রাত কাটায়। এটা আমরা বুঝতে পারবো না। আর আমরা যেন বুঝতে আরো বেশি না পারি, এই জন্যে মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দেশে দেশে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়েছে, যাতে আপনাদেরকে এই ফিলিংসটা, এই ব্যথাটা অনুভব করতে দেয়া না হয়। তারা কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিবে যে ওইটা ওদের অভ্যন্তরীণ সমস্যা, আমাদের কিছু করার নাই। এমনকি তারা আপনাকে এর জন্য একটা মিছিল, একটা মিটিং, একটা কনফারেন্স, একটা সেমিনার, একটা পোস্ট, একটা লেকচার, একটা জ্বালাময়ী বক্তব্যও দিতে দিবে না। দিলে পরে তারা আবার পুরো দলবল নিয়ে আপনার পিছনে লেগে পড়বে আপনাকে বিতর্কিত করার জন্য। এগুলো প্রশিক্ষিত শয়তান, এগুলো হচ্ছে ওয়েল ট্রেন্ড দি জুনুদ, মানে জুনুদুল ইবলিস, ইবলিসের বাহিনী। ভিতরের মানুষের কথা বলছি। আমি আস্তে আস্তে গভীর দিকে আলোচনায় যাব ইনশাল্লাহ। আমি ভূমিকায় আছি এখন। প্রথমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যদি সত্যিকার অর্থেই পরিপূর্ণ মুসলিম হতাম এবং ওয়ান উম্মাহ কনসেপ্ট লালন করতাম, ওয়ান উম্মাহ কনসেপ্ট, যে আমরা পুরো বিশ্বের মুসলমানরা এক জাতি, এই কনসেপ্টটা যদি আমরা আগে বুঝতে পারতাম, তাহলে আজকে আমাদের ব্যথা লাগতো। তো আমরা এখন ব্যথা পাচ্ছি না, ভালো আছি। ওই যে বললেন আপনি কেমন আছেন, আমি তো ভালোই আছি এখন পর্যন্ত। কারণ এখনো তো আপনার বাসায় আর সমস্যা হয় নাই, আপনার তো ছেলেকে বোম্বিং করে হত্যা করা হয়নি, আপনার বোনকে তো আর ধর্ষণ করা হয়নি, আমার মাকে তো আর উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি। আমি বুঝবো কিভাবে? কবে বুঝবে এই জাতি? যেদিন এই জাতির উপরে আল্লাহ না করুক যদি কোনো কুফারদের আগ্রাসন দেখা যায়, ওই দিন টের পাবে এই জাতি। তার আগ পর্যন্ত বুঝতে পারবে না। কথা কি বোঝা যায়?